প্রতিবেশী দেশের খবরদারি চাই না, গাইবান্ধা ও বগুড়ায় নির্বাচনী সমাবেশে জামায়াতের আমির। ভারতের সঙ্গে বিএনপিকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ খসরু ফখরুলের। দেশজুড়ে জমজমাট নির্বাচনী প্রচারণায় তৃতীয় দিন। ভোটারদের মন জয়ে নানা প্রতিশ্রুতি নিয়ে ছুটে বেড়াচ্ছেন প্রার্থীরা। রয়েছে পাল্টাপাল্টি অভিযোগ। ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রে মাত্র 25,000 বডি ক্যাম্প পাচ্ছে পুলিশ। অনলাইনে নজরদারি সম্ভব 15,000-এর, সব কেন্দ্র আওতায় আনার তাগিদ। শুনছিলেন শিরোনাম। স্বাগত জানাচ্ছি এখন দুপুরের সঙ্গে আছি আমি নাজিলা খান মিম এবং আমি উজ্জ্বল হাফিজ। চাঁদাবাজির শেকড় উপড়ে ফেলে ইনসাফের ভিত্তিতে দেশ পরিচালনার প্রতিশ্রুতি দিলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বগুড়ায় নির্বাচনী সমাবেশে তিনি একথা বলেন। অন্যদিকে গাইবান্ধার পলাশবাড়িতে সমাবেশে জামায়াতের আমির হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রতিবেশী দেশের কোনো খবরদারি দেখতে চায় না জামাত। এর আগে সকালে রংপুরে শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেন ডাক্তার শফিকুর রহমান। আসিফ বিল্লার প্রতিবেদনে বিস্তারিত। উত্তরাঞ্চলে নির্বাচনী প্রচারণায় নেমেছে জামাত ইসলামী। তারই অংশ হিসাবে দুপুরে বগুড়ায় আলতাফুন্নেসা খেলার মাঠে আয়োজিত জনসভায় অংশ নিয়ে দলের আমির বলেন, বগুড়ায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। এ সময় উত্তরাঞ্চলের উন্নয়নে বেশ কিছু প্রতিশ্রুতি তুলে ধরেন তিনি। বলেন, চাঁদাবাজদের শিকড় কেটে ফেলা হবে, দেশ পরিচালনা করা হবে রাষ্ট্রের তহবিল থেকে ইনসাফের ভিত্তিতে। আল্লাহ তাআলা যদি আমাদেরকে দায়িত্ব দেন দেশ পরিচালনার, আমরা এই বগুড়াকে সিটি কর্পোরেশনে উন্নীত করব। আপনাদের টাকাটা জুড়িতে রাখতেছেন, আর জুড়ির তলা না থাকার কারণে বাইরে চলে যাচ্ছে। বাংলাদেশ থেকে 28 লক্ষ কোটি টাকা বিদেশে 15.5 বছরে পাচার করা হয়েছে। আমরা চেষ্টা করব পেটের ভিতরে হাত ঢুকে ওই টাকা বের করে আনতে। চোরদের জড় কেটে দেওয়া হবে, আর রাষ্ট্রের টাকা চুরি করতে দেওয়া হবে। এ সময় বগুড়ার 7টি আসনে জামাতের প্রার্থীদের হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন জামাত আমির। এর আগে গাইবান্ধার পলাশবাড়িতে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে জামাত আমির বলেন, নারীদের জন্য শতভাগ সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা হবে। প্রতিবেশী কোনো দেশের খবরদারি মেনে নেওয়া হবে না বলেও জানান তিনি। জালিমের ভয়ে দেশ ছেড়ে পালাবো, ইনশাআল্লাহ তা করব। তরুণ তরুণী যুবক যুবতীদের জন্য আগামীর স্বপ্ন বাস্তবায়নের হাত হিসাবে তাদেরকে গড়ে তুলতে চাই। আমাদের মায়েদের জন্য ঘরে চলাচলে এবং কর্মস্থলে শতভাগ সম্মান এবং নিরাপত্তা নিশ্চিত করতে চাই। মানুষ বলে নদী শাসন, শাসন করলে তো ওরা ভয় পাবে, নদীগুলো কান্নাকাটি করবে, দুঃখ পাবে না। নদীকে আপন করে তুলে নিব, আমাদের সন্তান বানাবো প্রত্যেকটা নদীকে ইনশাআল্লাহ। এ সময় গাইবান্ধার 5 জন প্রার্থীর হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন 10 দলীয় জোটের শীর্ষ নেতা। এর আগে সকালে উত্তরাঞ্চলে জামাত আমিরের নির্বাচনী কর্মসূচি শুরু হয় পীরগঞ্জ থেকে, যেখানে শুয়ে আছেন জুলাই গণঅভ্যুত্থানের প্রতীক শহীদ আবু সাইদ। বৈষম্য বিরোধী আন্দোলনে বন্দুকের সামনে বুক পেতে দেয়া এই বীরের মাগফিরাত কামনায় দোয়া করেন ডাক্তার শফিকুর রহমান সহ 10 দলের শীর্ষ নেতারা। পরে আবু সাইদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন তারা। এ সময় তিনি বলেন, জুলাই শহীদদের কখনো ভুলে যাবে না জামাত। আবু সাইদদের দেখানো বৈষম্যমুক্ত মানবিক রাষ্ট্র গঠন করবে তার দল। আপনারা ভালোবাসা দিয়ে, এই শহীদ পরিবারকে ভালোবাসা দিয়ে আমাদেরকে এখানে গ্রহণ করেছেন। আল্লাহ তাআলা এই পরিবারের এবং তাদের উসিলায় এই এলাকার সমস্ত মানুষের মর্যাদা বৃদ্ধি করে দেন। আমরা অঙ্গীকার ব্যক্ত করছি, শহীদ আবু সাইদ এবং তার সঙ্গীরা যারা জীবন দিয়ে আমাদেরকে রেডি করে গিয়েছেন, আমাদের ঘাড়ে তারা যে দায়িত্বের বোঝা রেখে গিয়েছেন, যে আমানতের বোঝা রেখে গিয়েছেন, তাদের মতো আমরা জীবন দিয়ে তাদের সেই আমানত রক্ষা করার জন্য আমরা লড়ে যাব ইনশাআল্লাহ। শনিবার বিকেলে সিরাজগঞ্জ ও সন্ধ্যায় পাবনায় আরো কয়েকটি জনসভা শেষে সড়কপথে ঢাকা ফিরে যাবেন জামাত আমির। আসিফ বিল্লাহ, এখন বগুড়া। নারীপাল্লায় যারা ভোট চাচ্ছে তারা বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে ছিল, স্বাধীনতা বিরোধিতা করেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুর 12টার দিকে সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের নির্বাচনী গণসংযোগে এ কথা বলেন তিনি। এ সময় মির্জা ফখরুল ইসলাম বলেন,
হিন্দু সম্প্রদায়ের মানুষের পাশে বিএনপি অতীতেও ছিল, ভবিষ্যতেও থাকবে। এর আগে বিভিন্ন সড়ক ও বাজারে নির্বাচনী প্রচারণা চালান তিনি, কুশল বিনিময় করেন ভোটারদের সঙ্গে। এ সময় এলাকার উন্নয়ন, কর্মসংস্থান, নারী ক্ষমতায়ন সহ বিভিন্ন প্রতিশ্রুতি দেন তিনি। যারা আজকে আপনাদের দাঁড়িপাল্লা নিয়ে আপনাদের সামনে আসতেছে ভোট চাওয়ার জন্য, ওরা কিন্তু সেদিন এই স্বাধীনতার বিরোধিতা পক্ষে ছিল না, বিপক্ষে ছিল। আমরা ধানের শীষে লোকেরা আপনাদের পাশে উঠতেও ছিলাম, এখনো থাকবো ইনশাআল্লাহ। বিএনপির সঙ্গে দেশের বাইরের শক্তির যোগাযোগ আছে। ভোটের মাঠে এমন প্রোপাগান্ডা ছড়িয়ে একটি দল অপকৌশল করছে বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে চট্টগ্রামে নির্বাচনী প্রচারণায় একথা বলেন তিনি। সকালে চট্টগ্রাম 11 আসনের আগ্রাবাদের আশেপাশের এলাকায় বিপুল সংখ্যক নেতাকর্মী সহ নির্বাচনী প্রচারণায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। এ সময় তিনি বলেন, কোনো পরাশক্তি নয়, দেশের মানুষের বিশ্বাস করে বিএনপি। এই কারণে এই দলটির স্লোগান সবার আগে বাংলাদেশ। আমির খসরু আশা করেন রোববার তারেক রহমানের জনসভায় বিএনপি নেতাকর্মীর পাশাপাশি সর্বস্তরের মানুষের সমাগম হবে। বিএনপির জন্ম হচ্ছে গণতন্ত্রের মাধ্যমে, জনগণের আস্থার মাধ্যমে। তো বহিঃশক্তির যাদের অভ্যাস আছে তাদের মাথায় এই সমস্ত চিন্তা আসতে পারে। বিএনপির তো প্রয়োজন নাই। আর বিএনপি হচ্ছে বাংলাদেশ প্রথম, কি বলে, সবার আগে বাংলাদেশ। আমাদের স্লোগান যেরকম, কাজও সেরকম। সুতরাং যারা এগুলো পড়ে তারা আসলে প্রপাগান্ডার মাধ্যমে রাজনীতি করতে চায়, অন্য কৌশলে রাজনীতি করতে চায়। জনগণের আস্থা নিয়ে ওদের রাজনীতি করতে চায় না। তারেক রহমানের নির্বাচনী আচরণ বিধি নিয়ে এনসিপির অভিযোগ সম্পূর্ণ মিথ্যে, এটি পরিকল্পিত প্রোপাগান্ডার অংশ, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর বনানী কবরস্থানে আরাফাত রহমান কোকোর 11তম মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত শেষে কথা বলেন তিনি। জনাব তারেক রহমান, তিনি তার যে ডিসেন্ট কথাবার্তা, তার যে চমৎকার বক্তব্য এবং জনগণের সাথে সম্পর্কিত এবং জনগণের সাথে মিথস্ক্রিয়ার মাধ্যমে তার বক্তব্য যে আজকে প্রশংসিত হচ্ছে, তার নেতৃত্ব যে আজকে সারা দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য, এটিকে মেলাইন করার জন্য, এটি জনগণের কাছে বিভ্রান্তি তৈরি করার জন্য কথা বলা হচ্ছে। নির্বাচন কেন্দ্র করে বিভিন্ন আসনে ভয়ভীতি দেখাচ্ছে একটি রাজনৈতিক দল, এমন অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে রাজধানীর ভাটারা থানায় নির্বাচনী জনসংযোগে এসব কথা বলেন তিনি। মন্তব্য করেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ এমন সব আশ্বাস দেয়া হচ্ছে যা বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা নেই। জনগণকে এসব আশ্বাসে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান নাহিদ ইসলাম। তিনি আরও অভিযোগ করেন, এনসিপির প্রচারণায় নানাভাবে বাধা সৃষ্টির পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে এনসিপির ব্যানার ছিঁড়ে ফেলা হচ্ছে। এদিকে ঢাকা 8 আসনের 10 দলীয় জোট প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি অভিযোগ করেছেন, চাঁদাবাজি ও সন্ত্রাসের সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলায় তারা প্রতিপক্ষের হয়রানির শিকার হচ্ছেন। বিভিন্ন এলাকায়, ইভেন আমার এলাকাতেও এক ধরনের ভয়ের পরিবেশ তৈরি করে রাখা হয়েছে এখানে। আমাদের পোস্টার, আমাদের যেই ব্যানার বা বিভিন্ন জায়গায় আমরা আচরণবিধি মেনে যতটুকু আমরা প্রচারণা কার্য করছি, সেখানে বাধা দেওয়া হচ্ছে, ব্যানার ছিঁড়ে ফেলা হচ্ছে। কারণ বাজার থেকে বিভিন্ন জায়গায় সিন্ডিকেট করে রাখা হয়েছে, ফলত দাম বৃদ্ধি হচ্ছে। ইনশাল্লাহ আমি পার্লামেন্টে গেলে ওই দিনে আমি সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলবো, এবং সিন্ডিকেটটা অনেক বড় শক্তিশালী। শেখ হাসিনার সময় সিন্ডিকেট ছিল, এখনো আছে, জাস্ট লোকগুলা পরিবর্তন হয়েছে, সিন্ডিকেট পরিবর্তন হয় না। তো যারা বলেছে আমাদের প্ল্যান আছে, আমরা নতুন বাংলাদেশ গঠন করতে চাই, আমরা এটা বিশ্বাস করি না। কারণ বাস্তবে তাদের কোনো প্ল্যান নাই, বাস্তবে তারা পরিবর্তন চায় না, বরঞ্চ তারা মানুষের সাথে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ডের নামে প্রতারণা করছে। ঢাকা 14 আসনে চলছে জমজমাট নির্বাচনী প্রচারণা। ব্যস্ত সময় পার করছেন বিএনপির প্রার্থী সানজিদা তুলি, জামায়াত প্রার্থী ব্যারিস্টার আরমান সহ বিভিন্ন দলের প্রার্থীরা। সেই খোঁজ রাখছেন গালিব ইবনে রিয়াজ, যুক্ত হচ্ছে তার সঙ্গে। গালিব, প্রার্থীরা কি প্রতিশ্রুতি দিচ্ছেন একটু জানাবেন। মিম, আপনি বলছিলেন যে ঢাকা 14 আসনে আমি এখন রয়েছি, আর এই মুহূর্তে আমি আছি ঢাকা
একেবারে 2 নম্বরে যে স্টেডিয়ামটি রয়েছে মিরপুর, ঠিক তার পেছনে যে একটা আবাসিক এখানে ন্যাশনাল হাউজিং নামে একটা জায়গা, সেখানে বিএনপি যিনি প্রার্থী রয়েছেন এই আসনের সানজিদা ইসলাম তুলি, তিনি নির্বাচনী প্রচারণা এখানে চালাচ্ছেন। আমরা এসে দেখেছি যে এখানকার যে প্রতিটি রাস্তায় অলিতে গলিতে তিনি যাচ্ছেন এবং এখানে যারা ভোটার রয়েছেন তাদের কাছে তিনি বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন। এখন তিনি এই হাউজিংয়ের যে এলাকাটা রয়েছেন সেখানে এসে তিনি তার প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন এবং তিনি যেটা মূল দাগে বলার চেষ্টা করছেন যে এই এলাকায় যে চাঁদাবাজি কিংবা এখানকার যে মাদকের যে সমস্যা, বিশেষ করে যখন বৃষ্টির সময় হয় তখন যে জলাবদ্ধতার সমস্যা, এই সমস্যাগুলোর সমাধানে উনি কাজ করবেন। এবং একই সাথে এই ঢাকা 14 আসন কিন্তু ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কয়েকটি ওয়ার্ড এবং সাভার উপজেলার বনগাঁও ইউনিয়ন এবং সাথে আরও একটি ইউনিয়নকে নিয়ে এই 14 নম্বর আসন আসলে এখানে এই আসনে যেন ওই যে 2 ইউনিয়ন তারা যেন আসলে কোনোভাবেই পিছনে না থাকে এবং নির্বাচিত হলে সেই এলাকার মানুষের একটা দাবি যে সেখানে যেন একটি ব্রিজ হয় ঢাকার সাথে, যেন তাদের যোগাযোগ ব্যবস্থাটা আরও সহজ হয়, সেই বিষয়টির তারা নিশ্চয়তা চান। এবং সানজিদা ইসলাম তুলি এবং একই সাথে আমি যখন এর আগে ব্যারিস্টার আরমান যিনি রয়েছেন জামায়াতের প্রতিদ্বন্দ্বী তার সঙ্গে কথা বলেছিলাম, তিনিও একই কথা বলেছেন যে এই ব্রিজ নির্মাণে তারা আসলে খুব উদ্যোগী হবেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখানে এই ঢাকা 14 আসনটি কিন্তু একটু হলেও ব্যতিক্রম। আমরা দেখেছি যে নির্বাচন শুরুর আগ থেকেই এই 14 আসনের যে 2জন বড় দলের যে 2জন হেভিওয়েট প্রার্থী রয়েছেন সানজিদা ইসলাম তুলি এবং ব্যারিস্টার আরমান, তাদেরকে নিয়ে কিন্তু নির্বাচনের মাঠে কিন্তু একটা প্রত্যাশার জায়গা তৈরি হয়েছে। কারণটা হচ্ছে যে ব্যারিস্টার আরমান তিনি দীর্ঘ 8 বছর গুম হয়েছিলেন এবং যিনি সানজিদা ইসলাম তুলি রয়েছেন তার ভাই সুমন, তিনি একজন ওয়ার্ডের বিএনপি সেক্রেটারি ছিলেন, তিনি দীর্ঘদিন গুম হয়ে থাকার পর এখন পর্যন্ত কিন্তু ফিরে আসেননি। তাই এই 2 দলের অনেকেই বলে থাকেন যে আসলে 2জন ভাই বোন। এবং সানজিদা ইসলাম তুলি এবং ব্যারিস্টার আরমান দুজনের সাথে আমি কথা বলে দেখেছি যে আসন্ন যে নির্বাচন 12 তারিখ পর্যন্ত তারা এই জায়গাটা ধরে রাখার চেষ্টা করবেন এবং যেন কোনো ধরনের বিশৃঙ্খলা, অন্যায় কিংবা এক দল আরেক দলের উপরে কোনো কিছু চাপিয়ে দেওয়া কিংবা জোরপূর্বক এমন কোনো কিছু যেন না ঘটে, এই দিকে তারা আসলে দৃষ্টি রাখবেন। তো এই ছিল আমার কাছ থেকে ঢাকা 14 আসন থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী গালিব ইবনে রিয়াজ। এবারে রাজধানীর বিভিন্ন এলাকায় যে নির্বাচনী প্রচারণা চলছে, দর্শক বলছিলাম ভোটারদের দাঁড়ে দাঁড়ে প্রার্থীরাও ছুটে বেড়াচ্ছেন। রাজধানীর পুরোনো পল্টন এলাকায় রয়েছেন সহকর্মী আজহার লিমন, চলে যাচ্ছে তার কাছে। লিমন, একটু জানাবেন, আপনি তো ঢাকা 8 আসনে রয়েছেন, সেখানে প্রচারণা কেমন চলছে এবং সেখানকার প্রার্থীরা কি প্রতিশ্রুতি দিচ্ছে, কোনো অভিযোগ পাল্টা অভিযোগ রয়েছে কিনা? তানজিলা, ঢাকা 8 আসনে প্রচারণার সংবাদ আমরা সকাল থেকেই ফলো করছিলাম, যেটি এখন আমরা আছি এই 10 দলীয় জোটের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি, যিনি একই সঙ্গে শাপলা প্রতীকে নির্বাচন করছেন। উনি এনসিপির একজন শীর্ষ নেতা। তো তার কার্যক্রম আমরা এখান থেকে যেটি দেখছি যে ভোরে উনি কার্যক্রম শুরু করেছিলেন ফজর নামাজের পরই, এবং যেটি দেখছি যে মসজিদ ভিত্তিক প্রচারণার ব্যাপারেই নাসিরউদ্দিন পাটোয়ারিকে বেশি মনোযোগী দেখা যাচ্ছে। বিশেষ করে দুপুরের পর আমরা দেখলাম যে পুরানা পল্টনা জামে মসজিদ, সেখান থেকে উনি বের হলেন এবং মসজিদের বাইরে কিন্তু যারা মুসল্লি নামাজ পড়তে এসেছেন তাদের কাছে ভোট চেয়েছেন। তিনি একই সঙ্গে শাপলা প্রতীকে যেমন ভোট চেয়েছেন, একই সঙ্গে গণভোটের পক্ষে হাতে কিন্তু ভোট চেয়েছেন, লোকজনের সাথে মুসাফা করেছেন, কোলাকুলি করেছেন। এবং আমরা যে দেখলাম যে সেখান থেকে এই পুরানা পল্টনের সড়ক ধরে তিনি এখন এই ভবনটিতে আছেন এবং তিনি একজনের সঙ্গে দেখা করতে এসেছেন যিনি এই এলাকার ভোটার এবং যিনি অসুস্থ। এবং আমরা দেখছি যে নেতাকর্মীরা নিচে অবস্থান করছে। কিছুক্ষণ আগে উনি মসজিদ থেকে বের হয়ে এই উপস্থিত গণমাধ্যম কর্মী যারা তাকে অনুসরণ করছিল তাদের সঙ্গে কথা বলেছে। মোটা দাগে আমরা নাসিরউদ্দিন পাটোয়ারিকে 2টি ব্যাপারে বেশ জোর দিতে দেখছি। একটি ব্যাপার হলো যে উনি বারবার এই গুলিস্তান, পল্টন, এখানকার যে চাঁদাবাজির যে ব্যাপারটি এটিকে সামনে আনছেন এবং বলছেন যে তিনি যদি জয়ী হন তাহলে এই চাঁদাবাজির উনি নির্মূল করবেন, চাঁদাবাজির সিন্ডিকেট
ভেঙে দেবেন এবং একই সঙ্গে সন্ত্রাসের বিরুদ্ধেও কথা বলছেন, সন্ত্রাসের যে সিন্ডিকেট আছে সেটাও ভেঙে দেবেন। এবং এই ব্যাপারে যখন গণমাধ্যম কর্মীরা তাকে গতকাল তার উপর যে ময়লা পানি নিক্ষেপ বা ডিম ছড়া এই ব্যাপারে যখন তাকে প্রশ্ন করেছে, তখন কিন্তু উনি বলেছেন যে এই যে উনি চাঁদাবাজির সিন্ডিকেট ভেঙে দিতে চান, এই কারণে ওনার ধারণা যে প্রতিপক্ষরা ওনার উপর হামলা করছে। এবং গতকাল উনি বিশেষ করে প্রতিপক্ষের যে রাজনৈতিক দলের কয়েকটা অঙ্গ সংগঠনের নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ এনেছেন। একই সঙ্গে অভিযোগ এনেছেন যে ওনার দলের যারা মহিলা কর্মীরা যারা বিভিন্ন ডোর টু ডোর বিভিন্ন ভোটারদের দ্বারে যাচ্ছে তাদেরও হেনস্থার শিকার করা হচ্ছে। একই সঙ্গে আমরা এই আসনের যিনি আরেকজন হেভিওয়েট প্রার্থী মির্জা আব্বাস, ওনার একটা অনুষ্ঠান কিছুক্ষণ পর শুরু হবে, সেটি হলো ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে। তো এই ছিল তানজিলা এই পুরানো পল্টন থেকে প্রচার প্রচারণার আমাদের কাছে থাকা সবশেষ। ঢাকা ৮ আসন থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আজহার লিমন। এবারে জানাবো ঢাকা ২ আসনের নির্বাচনী প্রচারণার খবর। সেখান থেকে যুক্ত আছেন রাব্বি আল রাহিদ। রাব্বি, জানাবেন, নির্বাচনী প্রচারণা তো চলছেই, নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা, ভোটাররা আসলে কি বলছেন? উজ্জ্বল, দেখছেন যে এই মুহূর্তে আমি রয়েছি ঢাকা ২ আসনে এবং ঢাকা ২ আসনের এই মুহূর্তে কেরানীগঞ্জের যে খোলামোড়া এলাকা রয়েছে সেই খোলামোড়া এলাকায় রয়েছে এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারা বাংলাদেশে নির্বাচনের যে একটি আবহ সেটি এখন দেখা যাচ্ছে। আপনি দেখছেন যে এই মুহূর্তে খোলামোড়া এলাকায় এই এলাকার বিএনপি সমর্থিত যে প্রার্থী রয়েছেন আমানুল্লাহ আমান, তিনি নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন এবং তিনি প্রায় প্রতিটি বাড়িতে যাচ্ছেন এবং তাদেরকে আশ্বস্ত করছেন, বিশেষ করে সাধারণ ভোটারদের আশ্বস্ত করছেন যে আসলে তিনি যদি আগামীতে নির্বাচিত হতে পারেন তাহলে এই এলাকার উন্নয়ন, বিশেষ করে এটি অনেকটা একটা ঢাকার মধ্যে অনেকটা দুর্গম এলাকার মতো, যেখানে রাস্তা সংকট রয়েছে এবং আরও কিছু আনুষঙ্গিক সংকট রয়েছে, যে সংকটগুলোর সমস্যা সমাধানে তিনি আশ্বাস প্রদান করছেন। এবং আমরা সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে জেনেছি যে এই আসনে গত প্রায় ১৫ বছর পর একটি উৎসবমুখর নির্বাচন হতে যাচ্ছে। তো সেক্ষেত্রে তারা আসলে চাচ্ছেন যে যেই নির্বাচনে জিতে আসুক না কেন সেই যেন আগামীতে এই এলাকার উন্নয়নে ভূমিকা রাখে। আপনি দেখছেন যে এই মুহূর্তে আমি রয়েছি খোলামারা এলাকায় এবং এই এলাকায় যে 10 দলীয় জোট রয়েছে, বিশেষ করে জামাত সমর্থিত যে জোট রয়েছে সেই জোটের প্রার্থী কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ হক রয়েছেন এবং তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রায় আমানুল্লাহ আমান। এবং এই দুটি প্রধান দলের এবং প্রধান জোটের যে প্রতিদ্বন্দ্বী তারা উভয় প্রায় বাড়ি বাড়ি ঘুরছেন এবং ভোটারদেরকে প্রতিশ্রুতি দিচ্ছেন। এবং আপনারা দেখছেন যে এই মুহূর্তে আমি রয়েছি আমানুল্লাহ আমানের ভোটের প্রচারণা এবং প্রায় কয়েকশো নেতাকর্মী নিয়ে তিনি প্রায় উৎসব মুখর পরিবেশে ভোটের প্রচারণা চালাচ্ছেন। আপনি দেখছেন যে এই মুহূর্তে আমরা খোলামোড়া যে মোড় রয়েছে সেই মোড় পেরিয়ে সামনের দিকে প্রায় আরও বিভিন্ন এলাকায় এগিয়ে যাচ্ছি এবং ভোটের যে প্রচারণা সেটি আপনাদেরকে তুলে ধরছে। এবং আপনি দেখছেন যে ভোটের প্রচারণায় বিশেষ করে সাধারণ যে মানুষ রয়েছে তারাও প্রায় উৎসব মুখর পরিবেশে এবং তারা উৎসুক চোখে চেয়ে রয়েছে আসলে আগামীর নির্বাচনটি কেমন হয় এবং আগামীতে আসলে কারা ক্ষমতায় আসে এবং এই যে আসনে এই আসনে যেই ক্ষমতায় আসবে সে আসলে কতটুকু ভূমিকা রাখবে সেই বিষয়টাও তারা পর্যবেক্ষণ করছেন এবং তারা বোঝার চেষ্টা করছেন যে আসলে আগামীতে যে ক্ষমতায় আসবে সে কতটুকু এই আসনের জন্য কাজ করবে। আসলে আপনি দেখছেন যে এই মুহূর্তে আমি রয়েছি খোলামোড়া মোড় এলাকায় এবং খোলামোড়া মোড় এলাকায় এই মুহূর্তে আমানুল্লাহ আমানের প্রচারের সর্বশেষ অবস্থা। উজ্জ্বল, দেখছেন যে এই মুহূর্তে আমি এখান থেকে এই সর্বশেষ অবস্থা জানালাম। রাজধানীর নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছেন সহকর্মীরা। এদিকে বিএনপির আয়োজনে আমার ভাবনায় বাংলাদেশ জাতীয় রিলস প্রতিযোগিতায় বিজয়ী 10 জনের সাথে সাক্ষাৎ করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন পার্কে নানা প্রশ্নোত্তর পর্বে কথা বলছেন তিনি। সরাসরি চলে যাচ্ছি সেখানে। গুলশানে এক অনুষ্ঠানে কথা বলছিলেন তারেক রহমান, সরাসরি ছিলাম সেখানে।
বিএনপির আয়োজনে আমার ভাবনায় বাংলাদেশ জাতীয় রিলস প্রতিযোগিতায় বিজয়ী 10 জনের সাথে সাক্ষাৎ অনুষ্ঠানে গুলশানের বিচারপতি শাহাবুদ্দিন পার্কে কথা বলছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। চলে যাচ্ছি সেখানে। ওটার মধ্যে তার নাম লেখা ছিল লিস্টে, কিন্তু আপনি যখন ইউনিভার্সাল করে দিবেন তখন কিন্তু এটার প্রতি ওই আকর্ষণ কমে যাবে। মূল টার্গেটটা হচ্ছে কারাপশন লেভেলটাকে, কারাপশনের হাতে কিছুটা হবে কিন্তু এর লেভেলটাকে যত সম্ভব কম রাখা, কারাপশন লেভেলটাকে যতটুকু সম্ভব কম রাখা হচ্ছে এটার এইম। আর স্যার আপনি বলছিলেন যে পাবলিক প্লেসগুলোতে হচ্ছে ফ্রি ওয়াইফাই থাকবে, যেখানে লগ ইন করতে হলে 1 থেকে 1.5 মিনিটের একটা অ্যাড দেখতে হবে। ওখান থেকে আমার একটা আইডিয়া এসছে, যেমন আমি হচ্ছে 90s কিড, আমি যখন বেড়ে উঠছিলাম তখন বিটিভি এবং কিছু বেসরকারি চ্যানেল ছিল, তো তখন দেখতাম টিভিগুলোতে অ্যাডের একটা পোর্শন ছিল যেখানে তখনকার যে সমস্যাগুলো ছিল সামাজিক সেগুলো দেখানো হতো। যেমন আমি যদি এসিড নিক্ষেপের কথা বলি, এটা আমি এখন কিন্তু জেনজিরা জানে না, বাট আমি যখন ছোট ছিলাম তখন কিন্তু এটা অনেক ছিল। এবং হ্যাঁ 2002 সালের দিকে প্রায় 500 এসিডের কেসেস ছিল। তখন বেগম খালেদা জিয়া হচ্ছে যে 2টা ল করে এসিড নিয়ন্ত্রণে, দমন এবং নিয়ন্ত্রণে, এবং এটা কঠোরভাবে কার্যকর করে। সেক্ষেত্রে আমরা বিটিভি খুললেই দেখতাম যে এসিডের অ্যাডটা আসতো, যদি এরকম হয় তাহলে কি কনসিকুয়েন্সেস হবে। তো এখন বর্তমানে যে সমস্যাটা, যেমন মব লিঞ্চিং কিংবা অনলাইন হ্যারাসমেন্ট, সাইবার বুলিং হচ্ছে, মব জাস্টিস হচ্ছে, এগুলো নিয়ে কিন্তু মিডিয়া বা কেউ কোনো কিছু কথা বলে না যে এটা হলে কি হবে, বা আইন থাকলেও ওই আইনের জায়গায় আছে, অনেকে জানেই না যে হোয়াট টু ডু। তো এই যে ফ্রি অ্যাডের যে অংশটা এখানের একটা চান্স, এবং টিভি চ্যানেলের যে অ্যাডগুলো যায় ওখানের একটা অংশ। দেশের উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে জনগণের কাছে যাচ্ছেন প্রার্থীরা, শুনছেন ভোটারদের সমস্যার কথা, আশ্বাস দিচ্ছেন জয়ী হলে করবেন সমাধান। নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে নির্বাচনের প্রস্তুতির তথ্য জানাতে যুক্ত আছেন সহকর্মী মেহরাব সুমন। মেহরাব, জানাবেন কেমন চলছে বন্দরের নির্বাচনী প্রচারণার, ভোটাররা প্রার্থীরা কি বলছেন? আমি এখন যেখানে আছি সেটা হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ। নারায়ণগঞ্জে 1 আসন, সেই 1 আসনে রয়েছি। আমার পেছনে দেখতে পাচ্ছেন যে জামাত ইসলামের যে মনোনীত প্রার্থী, সে এখানে নির্বাচনী প্রচারণা করছে। তারা সকাল থেকেই এই এলাকায় নির্বাচনী প্রচারণা করছে। এর আগে আমি নারায়ণগঞ্জের শহরে চাষারাতে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিলাম। সেখানে বিএনপি, এনসিপি এবং আপনার খেলাফত মজলিস এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা ওইখানে নির্বাচনী প্রচারণা করেছিলেন। কিন্তু বেলা বাড়ার সাথে সাথে জামাত ইসলামী নারায়ণগঞ্জে 1 আসন, সেই 1 আসনের যে মনোনীত যে প্রার্থী আছেন, সে মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছেন এবং তারা যে নির্বাচনী যে প্রতিশ্রুতি, সে প্রতিশ্রুতি এখানে দিচ্ছে। একটু জানিয়ে রাখি যে নারায়ণগঞ্জে যে 1 আসন, এই 1 আসনে মোট ভোটার আছে হচ্ছে আপনার 4,05,000। এখানে একটি সমস্যা, এখানকার যে সাধারণ ভোটার আছে তারা যেটি দাবি করছে, এই অঞ্চলটা হচ্ছে একটি সন্ত্রাসপ্রবণ এলাকা এবং এই অঞ্চলে ভূমিদস্যু, ছিনতাই, কিশোর গ্যাংয়ের একটা যথেষ্ট দৌরাত্ম্য আছে। তারা যেটি বলছে যে এই সমস্যাগুলো সমাধানের পথ যে রাজনৈতিক দল খুলে দেবে, তাহলে আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচনে অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে তারা সেই প্রতীকেই ভোট দেওয়ার জন্য জোর দাবি জানিয়েছে। তারা যেটি বলছে যে এই অঞ্চলে যে সন্ত্রাসপ্রবণ হওয়ার কারণে যে ভূমিদস্যু যারা আছে তাদেরকে যারা প্রতিহত করতে পারবে, এই সমস্যাগুলো যারা সমাধান করবে, তাদেরকেই এই অঞ্চলের মানুষ বেছে নিবে। আমরা সকাল থেকে দেখতে পেয়েছি যে বিভিন্ন প্রচারণায় যারা প্রার্থী আছেন তারা তাদের মতো করে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন। সেই প্রেক্ষিতে আমি যদি বলি যে নারায়ণগঞ্জ 1 আসনে জামাত ইসলামীর যে প্রার্থী আছেন, সেও সকাল থেকেই এই এলাকায় জনগণের দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছেন এবং এখানে যে প্রতিশ্রুতি, যে নির্বাচনী যে প্রতিশ্রুতি, তারা সেটি দিচ্ছেন। এখানে সাধারণ জনগণ, সাধারণ যে মানুষ যারা ভোটার আছেন, তারাও এখানে যোগ দিয়েছেন এই প্রচারণায়। এই প্রচারণার মাধ্যমে তারা যেটি জানিয়ে যাচ্ছেন যে আগামীতে যদি নির্বাচনে জয়ী হতে পারে, তাহলে এই অঞ্চল থেকে সন্ত্রাস, দুর্নীতিবাজ এবং চাঁদাবাজদের যে প্রতিহত করার প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে সবশেষ তথ্য। নারায়ণগঞ্জ থেকে নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলেন মেহরাব সুমন। এদিকে বগুড়ার শেরপুরে নির্বাচনী জনসভায় কথা বলছেন জামায়াতের আমিন ডাক্তার শফিকুর রহমান। চলে যাচ্ছে সেখানে। ইনশাআল্লাহ হাবুর জয়যুক্ত হলে চাঁদাবাজরা চাঁদাবাজি ছেড়ে দিয়ে মহৎ পেশায় তারা সংযুক্ত হয়ে যাবে। ঘুষখোররা আর ঘুষ খাবে না, লজ্জা পাবে। তারা বলবে না
আমি সম্মানের চাকরি নিয়েই সন্তুষ্ট থাকতে চাই, গর্বিত নাগরিক হিসাবে বাঁচতে চাই। হামুটের মানেই হচ্ছে আরো অনেক কিছু, কারো চক রাঙ্গানিকে পরোয়া না করা। সব দেশের সাথে বন্ধুত্ব চাই, কেউ আমাদের প্রভু হয়ে আসুক তা আমরা বরদাস্ত করব না। বাংলাদেশের মানুষ ভাঙবে কিন্তু মচকাবে না, অন্যায়ের কাছে মাথা নত করবে না, আধিপত্যবাদকে আর মেনে নেবে না। আমরা আধিপত্যবাদকে আমাদের সন্তানেরা জুলাইয়ের লাল কার্ড দেখিয়েছে, এটাই স্থায়ী লাল কার্ড। এই কার্ড সংস্কৃতি, ইতিহাস, কৃষি আর শিল্পায়নের সমৃদ্ধ কুষ্টিয়া। নির্বাচন ঘিরে এবার দিন বদলের প্রত্যাশায় জেলার নারীরা। তারা সহিংসতামুক্ত পরিবেশ, কর্মসংস্থান আর নিরাপত্তার নিশ্চয়তার পাশাপাশি চান উন্নয়নমুখী নেতৃত্ব। বিস্তারিত প্রতিবেদনে। কুষ্টিয়া জেলায় ৬ উপজেলার জনসংখ্যা প্রায় ২৪ লাখ। সাহিত্য, ইতিহাস ও ঐতিহ্যের কারণে কুষ্টিয়াকে বলা হয় দেশের সাংস্কৃতিক রাজধানী। আগামী নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে এখানকার ভোটের মাঠ। জেলার ৪টি সংসদীয় আসনে নারী ও পুরুষ ভোটারের সংখ্যা প্রায় সমান। তবে ভোটকেন্দ্রিক সহিংসতা ও বিশৃঙ্খলায় নারীদের ভোটে অংশগ্রহণে সবচেয়ে বড় বাধা। নারী ভোটাররা বলছেন, নিরাপদ পরিবেশ না থাকায় ভোট কেন্দ্রে যেতে ভয় পান অনেক নারী। নারীকে যারা সব কাজে বৈষম্য থাকবে না আর কি নিরাপত্তা দিবে, আমরা এরকম প্রার্থীকেই চাই। এমন যোগ্য প্রার্থীকে নির্বাচন করব যাতে নারীদের কর্মসংস্থান সম্পর্কে তারা বিবেচিত থাকে। নারী উদ্যোক্তারা বলছেন, নারী বান্ধব হবার পাশাপাশি উদ্যোক্তা বান্ধব হলে তা সামাজিক স্থিতিশীলতা আনতে সহায়ক হবে। নারীদেরকে নিয়ে যারা কাজ করবে আমরা চাই যে তাকেই আমরা নির্বাচিত করব। এখন এবার যে সরকার আসবে তাকে আমরা ন্যায্যমূল্য আমরা ভোট দেব, যে আমাদের কাজ করবে। সহিংসতা মুক্ত পরিবেশ আর উন্নয়নমুখী নেতৃত্ব পেলে এই নির্বাচনে নারীর ভোট বদলে দিতে পারে পুরো রাজনৈতিক সমীকরণ, এমন প্রত্যাশাই এখন নারী ভোটারদের। এখন কুষ্টিয়া। কারণ বাজারে দোকান দখল ও চাঁদাবাজি নিয়ন্ত্রণ নিতে শীর্ষ সন্ত্রাসী দিলীপের নির্দেশে স্বেচ্ছাসেবক দলনেতা মোসাব্বিরকে হত্যা করা হয়েছে, এমন দাবি করেছেন ডিবি প্রধান শফিকুল ইসলাম। সংবাদ সম্মেলনে ডিবি প্রধান জানান, ঢাকা ও আশেপাশের এলাকায় অভিযান চালিয়ে জিন্নাত, কাদির ও রিয়াজকে আগেই গ্রেপ্তার করে পুলিশ। তবে আরেক শুটার রহিম ধরাছোঁয়ার বাইরে ছিল। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় নরসিংদী জেলার মাধবদী থেকে তাকে 2টি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার করা হয়। তবে এই হত্যাকাণ্ডের ঘটনার পেছনে চাঁদাবাজি ও কারণবাজারের দোকান দখল মূল কারণ বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ইরান অভিমুখে নৌবহর পাঠানোর পর এবার দেশটির তেলবাহী জাহাজ এবং এর মালিকানাধীন প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের দাবি, তেল ও পেট্রোলিয়াম রপ্তানি করে আঞ্চলিক সন্ত্রাসী সংগঠন ও পরমাণু প্রকল্পে কয়েকশো মিলিয়ন ডলার বিনিয়োগ করছে তেহরান। যুক্তরাষ্ট্রের অভিযোগ, সরকার বিরোধী বিক্ষোভকারীদের দমন করতে যে সশস্ত্র যোদ্ধাদের ব্যবহার করা হয়েছে তাদের প্রশিক্ষণ দিতেও এই তেল বিক্রির অর্থ খরচ করে আসছে খামেনি প্রশাসন। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট মন্তব্য করেছেন, ভিন দেশে তেল রপ্তানির জন্য স্যাটোফ্লিট বা ছদ্মবেশী নৌযান ব্যবহার করে তেহরান। এমন 9টি জাহাজ ও এর মালিকানাধীন প্রতিষ্ঠানের ওপর সরাসরি নিষেধাজ্ঞা দিয়েছে ওয়াশিংটন। এই ছিল এখন দুপুরে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন আর ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।